এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না। কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপু মনির 4 ও উপমন্ত্রী জয়ের 5 দিনের রিমান্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে শিক্ষার্থী হত্যা মামলা গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে ভারত। পালিয়ে গিয়েও বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করেই যাচ্ছে। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে মির্জা ফখরুল। এবং আর্থিক প্রতিষ্ঠান নয়, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ঘোষণা নতুন গভর্নরের। 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমানোয় জোর। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর হবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে তা পরে জানাবে মন্ত্রণালয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এরপর 1 জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। মাঝে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী। তাদের দাবি, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। কারণ হিসাবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পড়ালেখায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা। যারা আহত হয়েছে আন্দোলনে তারা তো হসপিটালে এখন অ্যাডমিট আছে, তো তারা তো আর এক্সাম দিতে পারবে না সামনে। তো এই জন্য আমাদের একটাই দাবি হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে যে মানে এইচএসসির রেজাল্ট মানে 2022 সালে এইচএসসি রেজাল্ট কাউন্ট করে এটা 24 সালে যাতে আমরা আনতে পারি। এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে সকালে সচিবালয়ে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তা নাকচ করে শিক্ষা সচিবের কক্ষের সামনে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। দাবি মেনে নেয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এসে পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন ওই দাবিটা কার্যকর করছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ খুশি। এটা বাংলাদেশের প্রায় এইচএসসি 24 ব্যাচের 95% স্টুডেন্ট আমাদের সাথে একমত। কোন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির 4 দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার আসামি হিসেবে তাদের বিকেলে সিএমএম আদালতে আনা হয়। এরপর 10 দিনের রিমান্ড চাওয়া হলে এ আদেশ দেন আদালত। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার হন দীপু মনির। একই দিন ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় আরিফ খান জয়কে। মোহাম্মদপুর থানার মামলা নম্বর 5/8/2024। এটা খুনের মামলা। এই খুনের মামলায় 7 জন আসামি, তার মধ্যে আজকে যে 2 আসামি দীপমণি এবং আরিফ জয়, এরা 2 জন আজকে সাসপেক্টেড রাখেও এদের 10 দিনের জন্য রিমান্ড প্রেয়ার দেওয়া হয়েছে। এই খুনিদের মদতদাতা হুকুমদাতাকে এটা ফাইন্ড আউট করার জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দীপমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বলছেন, দ্রুত গতিতে চলছে মানবতা বিরোধী 3টি অভিযোগের তদন্ত।
এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 4টি। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার 1 ডজন সাবেক সদস্য এবং 14 দলের নেতাদের নামও রয়েছে। আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মঙ্গলবার তদন্ত কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা এসেছে সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। তিনি আরও জানান, আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে, মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে 3টি অভিযোগ গিয়েছে এবং 3টি অভিযোগই একটা মামলার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে। এদিকে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরান এইচ সরকার সহ 24 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের ত্রুটি বিচ্যুতি হলে ছাত্র সমাজ তার সমালোচনা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন সার্জিস। আমরা যারা রয়েছি আসলে মাঠে, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে, আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা, বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা। এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন, সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নারী প্রতিনিধিদের এক মতবিনিময় শেষে তিনি একথা জানান। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়। এবার মাঠ প্রশাসনে জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হলো। দেশের 25 জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে প্রশাসনের উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাতে চক্রান্ত চলছে। সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে, তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে থাকুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা সহ আওয়ামী লীগ শাসন আমলের সব গুম খুনের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত সমাবেশে তারা কথা বলেন। সমাবেশে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজন স্বজন হারানো মানুষদের, যাদের কেউ তাদের প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কেউ বা গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে হারিয়েছেন তাদের প্রাণপ্রিয় স্বজনকে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ত্যাগ স্বীকার করা ব্যক্তিদের স্মরণে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী জনতার স্বজনরা জানান বিচারের দাবি। তারা কোনো কাগজে দিল না, কোনো মামলা নিল না, তদন্তে তো আসলো না। তারপর আবার এই চেয়ারম্যান অফিসে যাইয়া একটা সার্টিফিকেট দিল যার কোনো ভিত্তি নাই, লেখছে সাধারণ মৃত্যু। এরপরে যাই হোক মাটি দিলাম, এই অবস্থা যাতে আর কোনো বাবার প্রতি না হয়। আমার ভাই হাত দিয়ে না করতেছিল, আর গুলি কইরেন না, তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, তার দুই পার্টি বন্ধুরা আসছিল তাকে নেওয়ার জন্য। গত 16 বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজনরাও জানান তাদের চাওয়া পাওয়ার কথা। প্রতিটা গুলির হিসাব নিব আমরা। আমাদের গুম হয়ে যাওয়া যে ভাইরা, যাদেরকে গত 16 বছরে হত্যা করা হয়েছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমার যত ভাইদেরকে হত্যা করা হয়েছে, যারা এখনো নিখোঁজ, প্রতিটা বিচারের দাবিতে শেখ হাসিনা ও তার যত দোসরদের প্রতিবার ফাঁসি হবে। 2009 সালে এই সরকার গঠিত হওয়ার পর 2010 সালে বিএনপির পক্ষ থেকে ডাকা প্রথম হরতাল ছিল 26শে জুন, কিন্তু আমার বাবাকে 25শে জুন রাতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ইন্দিরা রোডের একটা অন্ধকার গলি থেকে। কত শত সন্তান বোনেরা, মায়েরা আছে আমার মতো, আজ এখন পর্যন্ত তারা খুঁজে বেড়াচ্ছে তাদের বাবাকে, নয়তো ভাইকে, নয়তো তার ছেলেকে। আমি এতিম হয়ে গিয়েছি কিনা আমি তা জানি না, আমি জানতে চাই। আর যদি আমাকে এতিম করে ফেলা হয়, আমি এটা মানতে পারবো না, এত সহজে আমি মানতে পারবো না, আমি মানি না। গুম খুনের শিকার ব্যক্তিদের ছবির পাশে মশাল প্রজ্বলন করেন আয়োজকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে সচিবালয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর যে
তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল, বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এটি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর জানান, গ্রাহকদের আস্থা হারানো ব্যাংকগুলোকে আর সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান নয়, আর্থিক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবারের মতো নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন দেশের ব্যবসায়ী নেতারা। সাক্ষাতে দাবি জানানো হয় ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়, তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে। অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে এবং তারা ব্যাংকগুলো লুট করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। এটা আমরা যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। আশাবাদী এই জন্য এক্সচেঞ্জের কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে। ব্যাংকিং খাত নিয়ে ব্যবসায়ীদের শঙ্কার বিষয়ে গভর্নর বলেন, সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে। জানান, অতীতের মতো এবার বিশেষ সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর জানান, লুটপাটের দায়ে প্রতিষ্ঠান নয় বরং সুনির্দিষ্ট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টিভির ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের চেষ্টার প্রতিবাদে সকালে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের দাবি, সময় টিভির সম্প্রচার বন্ধের ঘোষণায় হুমকির মুখে পড়েছে তাদের রুটি রুজির উৎস। দ্রুত প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ একটি শ্রেণীর পক্ষপাতমূলক মনোভাবে সময় টিভির জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে এ ষড়যন্ত্র চলছে। গত 10 আগস্ট গুলশানে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সময় টিভির বর্তমান এমডিকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক 14 আগস্ট আদালতে রিট আবেদন করেন, যার শুনানি আগামী 22 আগস্ট হওয়ার কথা। এর মধ্যেই সোমবার অন্য পক্ষের করা রিটের শুনানি শেষে 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেন, যার প্রেক্ষিতে সোমবার রাত 11:59 সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল সময় টিভির। অন্যায্যভাবে বন্ধ হয়েছে সময় টিভির সম্প্রচার, এমন দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কর্মীরা। অবিলম্বে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা। প্রচারটা যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান এমডি যিনি প্রথম থেকে আজকে এই পর্যন্ত সময় টিভিকে দাঁড় করিয়েছেন, স্যাটেলাইট থেকে আমাদেরকে কেন বন্ধ করে দেওয়া হলো আমরা সেটার জানতে চাই। যখন আমাদের সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করছে, ঠিক সেই সময়ে সময়ের টুটি চেপে ধরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। এতগুলো মানুষ 900 এমপ্লয়ি প্লাস সময় টিভিতে এখানে কাজ করতেছি আমরা, সো এই একটা মানুষের কথা কারো চিন্তা করলো না, এটা বন্ধ করে দিল, এটা তো হতে পারে না। প্রায় 900 কর্মীর পরিবারের আয়ের প্রধান উৎস সময় টিভির সম্প্রচার দ্রুত চালুর দাবি জানান কর্মীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের 53তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় 71-এর মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কলকাতায় নারী চিকিৎসকের হত্যাকে পাশবিক অত্যাচার হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
দেশটির নারী চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। নিজ কর্মস্থলেই নারী চিকিৎসককে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা ভারতবাসীর সঙ্গে ক্ষুব্ধ দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মতে ভুক্তভোগীকে পশুর মতো অত্যাচার করা হয়েছে। এই ঘটনা রীতিমতো ভয়ঙ্কর, রোমহর্ষকও। পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। বলেন, অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের। হাসপাতালের ভেতরের দুষ্কৃতিকারীরা কিভাবে ভাঙচুর চালালো? একই সঙ্গে আরজিকর হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিভিশন বেঞ্চ বলেন, ঘটনা তদন্তের আগেই এভাবে আত্মহত্যা বলে দাবি করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট জানান, আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করা যাবে না। নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এর জন্য 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে দেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের শারীরিক মানসিক সুরক্ষা নিশ্চিতে সব উদ্যোগ নেবে এই টাস্কফোর্স। কলকাতা হাইকোর্ট থেকে আলোচিত এই মামলাটি এখন থেকে দেখবে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই স্ট্যাটাস রিপোর্টও এখন থেকে এই শীর্ষ আদালতে দাখিল করবে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করা হলেও শীর্ষ আদালত তা আমলে নেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 আগস্ট। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশে হচ্ছে না আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এই বিষয়ে আইসিসি থেকে এখনও আসেনি আনুষ্ঠানিক বিবৃতি। গণমাধ্যম সূত্র মতে নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে আসর আয়োজনের বিষয়ে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব একটা সময়ও হাতে ছিল না। 20 আগস্টের মধ্যে ছিল চূড়ান্ত সিদ্ধান্তের বাধ্যবাধকতা। আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। এমন পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পক্ষে মত ছিল না সংশ্লিষ্টদের। বিসিবির গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েবের অভিযোগ উঠেছে বোর্ডের একাধিক কর্মকর্তা ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে। এ সংক্রান্ত সিসিটিভির বেশ কয়েকটি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। যদিও নথি সরানোর সব অভিযোগ অস্বীকার করেছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাহবুব রিমনের রিপোর্ট। গেল এক যুগে বিসিবিতে কি চলছে এতদিনে তার একটা ফিরিস্তি নিশ্চয়ই জেনে গেছেন দর্শকরা। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি ক্রিকেটের চাকচিক্যের ভিড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ সাজসে অনিয়মের অভিযোগ উঠেছে একাধিক বোর্ড পরিচালকের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ আরও গুরুতর। 5 আগস্ট যেদিন ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, সেই রাতে বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েবের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক সিসিটিভির ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 5 আগস্ট রাত 8:25 বিসিবির কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাঁধে ব্যাগ, ফোনে কথা বলছেন অন্য কারোর সঙ্গে। তার উপস্থিতি নিয়ে সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্বস্তি ছিল স্পষ্ট। বাস্তবতা মেনে সেই রাতে বিসিবি কার্যালয়ের লাইটগুলো ছিল বন্ধ। তখন মোবাইলের আলো জ্বেলে 9:17 বের হয়ে যান আরও 2 জন। তাদের সঙ্গেও ছিল ব্যাগ। রাত 9:40 2টি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে, যার পরিচয় বের করা সম্ভব হয়নি। কিন্তু সূত্রের খবর, গুরুত্বপূর্ণ নথি ছাড়াও সেখানে ছিল নগদ অর্থ ও নথি গায়েবের বিষয়টি জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো। গেল এক যুগে নিজেদের নানা অনিয়ম ঢাকতে মরিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। গুঞ্জন আছে সেখানে মুখ্য ভূমিকা পালন করছেন সিইও। তাই তো নতুন কমিটিতে যারা আসবেন তাদের প্রথম কাজ হবে পূর্বের কমিটির সব অনিয়মের মূল খুঁজে বের করা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা আর হবে না। কোন পদ্ধতিতে ফল ঘোষণা হবে জানা যাবে পরে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার, দীপু মনি ও জয় রিমান্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে শেখ হাসিনার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।